দেখ ভাই, ওখানে যাওয়াটা কিন্তু মোটেও আমার ভালো মনে হচ্ছে না। আরে দাঁড়া না ভাই, এত ভয় পাচ্ছিস কেন? বেটা রাতে ওই গভীর জঙ্গলে কি করে এটা তো দেখতে হবে। ভাই, আমাকে নামিয়ে দে, আমার মনটা বড় করছে রে। পরে হিতে বিপরীত হলে কিন্তু ফিরবার কোনো পথ থাকবে না। আরে বোকা, মিছে মিছে এত ভয় করছিস কেন? আমাদের দেখতে পারবে না, আমরা লুকিয়ে লুকিয়ে সব দেখব। রাজেশের কথা শুনে নিরাশ হয়ে চুপ হয়ে গেল শিমুল। রাজেশ একরোখা ছেলে, নিজে যা ভাববে সেটাই করে ছাড়বে। শিমুল নৌকায় থাকা হারিকেনের আলো একটু বাড়িয়ে নিল। রাজেশ শিমুলের দিকে তাকিয়ে একটু বিরক্তির সাথে বলল, এত ঘাবড়াচ্ছিস কেন? আমি তো আছি রে ভাই, আমার উপর একটু ভরসা রাখ, যা হবে সেটা ভালোই হবে। রাজেশের কথাই তেমন ভরসা যে সে পেল না তা শিমুলের মুখেতে স্পষ্ট। রাত প্রায় 8টা। রাত যেন তার চারিদিকে কালো চাদর বিছিয়েছে। আকাশে একটা তারারও দেখা নেই। নদীর দুপার থেকে মাঝে মাঝে ভেসে আসছে শেয়ালের হুক্কা হওয়া ডাক। রাজেশ হাতে বৈঠা নিয়ে নৌকা বাইয়ে চলছে। নৌকার মাঝে হারিকেনের সামনে চুপটি করে বসে আছে শিমুল। নদীর ওই পারে জঙ্গলের ওপাশ থেকে আগুনের ফুলকির আলো চারিদিকে আলোকিত করছে। রাজেশ আর শিমুল ওইখানে রহস্যের উদ্ঘাটনের জন্য নৌকা নিয়ে যাচ্ছে। জেলেরা মাঝে মাঝেই নাকি ওখানে আগুনের ফুলকি দেখতে পায়, কিন্তু ভয়ে কেউ সেখানে যেতে সাহস পায় না। মাঝে মাঝে নাকি একটা আধবয়সী লোককে সেখানে দেখতে পাওয়া যায়, কিন্তু সকাল হলে ওই স্থানে জেলেরা না কোনো মানুষ, না কোনো আগুনে পোড়া কাঠ বা ছাই দেখতে পায়। এমন অস্বাভাবিক ভুতুড়ে কাণ্ডের জন্য কেউ সাহস করেনি রাতে ওই আগুনের স্থানে যেতে। জেলেদের মুখে শিমুল আর রাজেশ এই কথা শুনে তারা স্থির করে আসলে সেখানে ঘটেটা কি তা তারা দেখবে। নিস্তব্ধ রাতে শেয়াল কুকুরের ডাক আর শিমুলের বৈঠা বেয়ে নেওয়ার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। নৌকা বাইতে বাইতে তারা তীরের কাছে চলে এলো। রাজেশ বৈঠা রেখে হারিকেনটা নিজের মুখের কাছে তুলে নিয়ে আলোটা কমিয়ে দিল। তারা ঝোপের আড়ালে চুপটি মেরে দাঁড়িয়ে রইল। তারা দেখল একটি পাকা চুলে আধবয়সী একজন মানুষ বসে আছে। সামনে কিছু টুকরো কাঠে আগুন দাউ দাউ করে জ্বলছে। লোকটি হঠাৎ এদিক ওদিক তাকিয়ে চোখ বন্ধ করে বসে রইল। শিমুল ও রাজেশ চুপটি মেরে সব আড়াল থেকে দেখছিল। কিছুক্ষণ পর লোকটি চোখ খুলে বলে উঠল, কে রে তোরা? সামনে আয়, লুকিয়ে থেকে আমার চোখকে তোরা ফাঁকি দিতে পারবি না। রাজেশ বাইরে বের হয়ে আসলো। শিমুলের ততক্ষণে ভয়ে আত্মা যায় যায় অবস্থা।
সেও শিমুলের পাশে এসে দাঁড়ালো। ইয়ে মানে আসলে আমরা দেখছিলাম। মানে তোরা কি করে আমার সন্ধান পেলি? আমরা লোকমুখে শুনেছি এখানে কাউকে রাতে দেখা যায়, কেউ সাহস করেনি। আমাদের মনের কৌতূহল বশত এখানে এসেছি। এত সাহস তোদের? প্রাণের ভয় নেই বুঝি? এসে কি বুঝতে পারলি? আসলে আপনি এখানে কি করেন? কেন বা রাতে আপনাকে এখানে দেখা যায়? এজন্য আমাদের এখানে আসা। লোকটি কর্কশ গলায় বিশ্রীভাবে হাসতে লাগলো। লোকটির এমন অদ্ভুত হাসি দেখে রাজেশের ভয় ধরে গেল। পিছন থেকে শিমুল রাজেশের কাঁধে হাত দিল। রাজেশ কাঁধে যেন কোনো বরফের টুকরোর শীতলতা অনুভব করল। পাশে তাকাতেই দেখে শিমুলের মুখটা কেমন যেন বিকৃত হয়ে আছে। সামনে তাকাতেই দেখে লোকটির চোখ যেন আগুনের মতো জল জল করছে। তার সামনে শিমুলের আত খাওয়া লাশ পড়ে আছে, আর শিমুলের হাতের একটা টুকরো নিয়ে পশুর মতো খুবলে খাচ্ছে সে। রাজেশের পাশে থাকা শিমুলের প্রেতাত্মা বলে উঠল, না! রাজেশ একটা চিৎকার দিয়ে উঠে বসে পড়ল। কিছুক্ষণ চুপ থেকে সে পাশে থাকা বোতল নিয়ে ঢক ঢক করে জল খেতে লাগলো। সে বুঝতে পারল এতক্ষণ যা কিছু হচ্ছিল তা তো সে স্বপ্ন দেখছিল। শিমুল তো আজ থেকে প্রায় বছর 5 আগে জলে পড়ে মারা গেছে। তারই আত্মা হয়তো তাকে এই স্বপ্ন দেখিয়েছে।